দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রো সেম বিজনেস রিপোর্টে। জ্বালানি তেলের দাম কমায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে আগ্রহ হারাচ্ছে সরকার। পুনর্বিবেচনা করা হচ্ছে নতুন কেন্দ্র নির্মাণ প্রকল্প। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে 166টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 109। নতুন চ্যালেঞ্জ করোনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন কন্টেন্ট প্ল্যাটফর্মকে করের আওতায় আনতে চায় সরকার, নীতিমালা তৈরির উদ্যোগ। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের নীতি থেকে সরে আসতে চায় সরকার। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, চলমান 3টি বড় কয়লাভিত্তিক কেন্দ্র ছাড়া বাকি প্রকল্পগুলোর বিষয়ে নতুন করে পর্যালোচনা করা হবে। বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সৌরভ রহমানের রিপোর্ট। জীবনযাত্রা থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, কোভিড-19 বদলে দিয়েছে এই বিশ্বের সবকিছুই। তবে সম্ভবত সবচেয়ে বড় বদলটি দেখেছে তেলের বাজার। দর গিয়ে ঠেকেছে স্মরণকালের সর্বনিম্নে। পূর্বাভাস আছে চলতি বছর তেলের গড় দাম থাকবে $34। আগামী বছর তা ব্যারেল প্রতি $10 বাড়তে পারে। দর কম থাকবে পরের কয়েক বছরেও, যার উপর ভিত্তি করে অর্থনীতির কৌশল বদলাচ্ছে বিশ্বের প্রায় সব দেশ। নীতি বদলের আভাস মিলছে বাংলাদেশও বিদ্যুৎ খাতে। বাট এখন ওয়ার্ল্ড মার্কেটে যে ফুয়েল প্রাইস এবং ক্লিন ফুয়েল যদি বলি এলএনজি, সেটাও কিন্তু নাও অ্যাটলিস্ট ইট ইজ এট পার উইথ কোল। সো সেক্ষেত্রে আমরা এখন এটা কিন্তু উই আর রিকনসিডারিং যে হোয়েদার উই শুড গো ফার্দার ফর কোল বেসড অর এটাকে রিভিউ করব। বাংলাদেশে কোল বেস বিদ্যুৎ কেন্দ্র এই মুহূর্তে আসলে নতুন করে করার প্রয়োজনীয়তা, নতুন করে বিবেচনা করা দরকার। এবং নতুন যে বিদ্যুৎ কেন্দ্রগুলো কোল বেস আমরা বিবেচনায় নিয়েছি, পাবলিক কিংবা প্রাইভেট সেক্টরে, সেগুলো আসলেই বিবেচনা করা উচিত যে বেসড অন রিনিউড সিচুয়েশন অফ এলএনজি বেসড prices, power prices, which are so low, or which are projected to be so low, whether we need coal-based capacity again. দেশে এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে 3টি, যেখানে সব মিলে উৎপাদন ক্ষমতা আছে 1146 মেগাওয়াট, যা মোটের 5.5 ভাগের মতো। এই হার 2040 সাল নাগাদ 12.5 ভাগে নেয়ার পরিকল্পনা আছে সরকারের। সেই লক্ষ্যেই এরই মধ্যে অন্তত 8টি পৃথক কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। যে প্ল্যান ছিল যে আমাদের নিজস্ব কোল আমরা ব্যবহার করব এবং তার সাথে সাথে আমরা ইম্পোর্ট কোল ব্যবহার করব। কোন সময়টা 2010 সাল। আমরা আশা করেছিলাম যে 2010 থেকে 2015 মধ্যে আমাদের কোলের বিগ প্ল্যান্ট গুলো চলে আসবে, বেজলোড তৈরি হয়ে যাবে। সো আমরা উইল গেট এ চিপ ইলেকট্রিসিটি ওয়েদার গোয়িং উইথ এলএনজি এন্ড আদার এরিয়াস। সেটা হয় নাই। এখন টেকনোলজি ভালো হয়ে গেছে। অলবাস গ্যাস বেসড পাওয়ার প্ল্যান্টের এফিসিয়েন্সি এখন প্রায় 62, এবং এটার দেখা যাচ্ছে যে প্রায় কোলের মতো প্রাইস চলে আসছে। এলএনজি ইজ ক্লিনার দ্যান মোর কোল। এফিসিয়েন্সি, আমি পাইপ লাগালাম সাথে সাথে চলে আসলো, ঝামেলা নাই, ঝড় বাদল হলো, ওটা ঝামেলা নাই। সো আমরা রিভিউ করছি এটা। আমি মনে করি যে 3টা কয়লা ভিত্তিক মেজর, যে 3টা পায়রা, রামপাল এন্ড মাতারবাড়ি, এই 3টা থেকে এখন আর ব্যাক করার কোনো সুযোগ নাই। সো লেটস হ্যাভ দিস 3 বিগ মেজর পাওয়ার প্ল্যান্টস and stop all other coal plants. That is how we should look into. No more feasibility study, no more further coal-based power plants anymore, apart from these 3, which is already, quite far ahead. বর্তমানে শুধু পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আমদানি করা হচ্ছে দেশে। প্রতি মেগাওয়াটের জন্য 10 টন হিসেবে নিয়ে দৈনিক 5,500 থেকে 6,000 টন কয়লা ব্যবহৃত হয় এখানে। প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় 6.5 থেকে 7 টাকার মতো। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ভুতুড়ে বিদ্যুৎ বিলের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ সচিব। রবিবার অনলাইন ব্রিফিংয়ে তিনি আরও জানান, বাড়তি বিল জুন মাসের বিলের সঙ্গে সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলা হয়, সব মিলে 62,000-এর বেশি গ্রাহকের বিদ্যুৎ বিলের ক্ষেত্রে ভুতুড়ে বিল এসেছে। এর মধ্যে পল্লী বিদ্যুতের গ্রাহক আছেন 34,500-এর মতো, আর ডিপিডিসির 15,000-এর বেশি গ্রাহক রয়েছেন। ডেস্কো রয়েছে 5,500, বাকিটা পিডিবি, নর্দার্ন ইলেকট্রিক এবং ওয়েস্ট জোনের। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগ 290 জনকে দায়ী করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। যে করোনাকালীন ছুটি, লকডাউন, স্বাস্থ্যগত বিধি নিষেধের কারণে বাড়ি বাড়ি গিয়ে মিটার রিডিং নেওয়া সম্ভব না হয়, এই অনাকাঙ্ক্ষিত অবস্থার সৃষ্টি হয়েছে। যদিও পরবর্তীকালে বিলের গড়মিল সংশোধন সমন্বয় করা হয়েছে এবং এখনো হচ্ছে। এখনো কারো কারো বিলের কোনো সমস্যা অবশ্যই থাকলে তা জুন মাসের বিলের সাথে সমন্বয় করে এটাকে রেকটিফাই করে দেওয়া হবে। 223 জন কর্মকর্তা কর্মচারীর কাছে ওজোপাডিকোর ম্যানেজমেন্ট থেকে কৈফিয়ত তলব করা হয়েছে, এবং এই কৈফিয়তের তলবের পরে আপনারা জানেন যে
একটি প্রশাসনিক ব্যবস্থা, একটি প্রসেস এবং তার একটি নিয়ম কানুন আছে, সেই অনুসারে পরবর্তী ব্যবস্থা তারা গ্রহণ করবেন বলে আমরা মনে করি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশগুলো কোন পথে আছে, সামনের দিনের চ্যালেঞ্জ কি, তা তুলে ধরতে বিশ্বের 166টি দেশের তথ্য নিয়ে এসডিজি সূচক প্রকাশিত হয়েছে। যে তালিকায় বাংলাদেশের অবস্থান 109 নম্বরে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকলেও পিছিয়ে আছে ভুটানের কাছ থেকে। 2030 সালের জন্য নির্ধারিত বৈশ্বিক এজেন্ডা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নে কতটা এগুলো বাংলাদেশ, তারই চিত্র উঠে এসেছে টেকসই উন্নয়ন প্রতিবেদন 2020-এ, যেখানে বলা হচ্ছে অন্তত 4টি লক্ষ্য পূরণের পথে সঠিকভাবে এগুচ্ছে বাংলাদেশ। অগ্রগতি হয়েছে অতি দারিদ্র্যের হার নামিয়ে আনায়, এগিয়েছে মানসম্মত শিক্ষা, কর্মসংস্থান এবং জলবায়ু উন্নয়নেও। এই অগ্রগতির ওপর ভর করে 63.5 স্কোর নিয়ে এসডিজি অর্জনের তালিকায় বাংলাদেশ উঠে এসেছে 109 নম্বরে। বাংলাদেশের অগ্রগতি এরা বলছে, দেখাচ্ছে, তো এটা যাই দেখাক, আমরা দ্রুত অগ্রগতি অর্জন করছিলাম। এটা মার্চ মাসে আগ পর্যন্ত আমরা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিলাম। 2030-এর মধ্যে আমাদের হতদারিদ্র্য মুক্ত দেশ হতো, সেটা হতে পারতাম অবশ্যই, আমরা সেই লক্ষ্যে এগোচ্ছিলাম। আমাদের গড় প্রবৃদ্ধির হার অর্জনের কথা 7%, আমরা 7% উপরেই সেই অর্জন করেছিলাম। অর্থাৎ এসডিজির মূল সূচক প্রবৃদ্ধির হার এবং অন্যান্য বেশ কিছু সামাজিক সূচকে, আর্থিক সূচকে আমাদের অগ্রগতি ভালো হচ্ছিল। যদি স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা 2030 পর্যন্ত যেতে পারতাম, তাহলে অনেকগুলিতেই আমাদের লক্ষ্যমাত্রাগুলি আমরা অর্জন করতে পারতাম। বিশেষত আমরা যে 40টা লক্ষ্যমাত্রাকে বাংলাদেশের জন্য আমরা অগ্রাধিকার বলে ধরে নিয়েছিলাম। প্রতিবেদন বলছে লক্ষ্য বাস্তবায়নে অবনতি হয়েছে ভূমির টেকসই ব্যবহার আর অংশীদারিত্ব বাস্তবায়নে। সামান্য অগ্রগতি হয়েছে ক্ষুধামুক্তি, সুস্বাস্থ্য, সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, নবায়নযোগ্য জ্বালানি, উন্নত অবকাঠামো এবং টেকসই নগর সম্প্রসারণে। লিঙ্গ বৈষম্য দূরীকরণ, টেকসই মহাসাগর এবং শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় অবস্থানের কোনো পরিবর্তন নেই। হালনাগাদ তথ্য মেলেনি বৈষম্য দূরীকরণ এবং সম্পদের দায়িত্বপূর্ণ ব্যবহারের বিষয়ে। দুই একটা ক্ষেত্রে তো অবশ্যই সব একভাবে তো এগিয়ে যাওয়া যায় না। অসমতা দূরীকরণের জন্য ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিস্তারিত কর্মসূচি থাকবে। যে বিস্তারিত অর্থনীতি পুনরুদ্ধার কর্মসূচি প্রণয়ন করা হয়েছে 19টি কর্মসূচিতে, সহায়তা কর্মসূচিতে, আমরা যদি সেগুলি যথাসময়ে এবং ভালোভাবে বাস্তবায়নে এগিয়ে যেতে পারি, আমাদের এই এসডি লক্ষ্য অর্জন খুব বেশি বাধাগ্রস্ত হবে না বলে এখনো মনে করি। প্রতিবেদন বলছে কোভিড-19 মহামারীর প্রভাবে বাধাগ্রস্ত হবে এই অগ্রগতি। ইতোমধ্যে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বেড়েছে দারিদ্র্য আর বেকারত্বের হার। নেতিবাচক প্রভাব পড়েছে প্রবৃদ্ধিতেও, যা সার্বিকভাবে চ্যালেঞ্জের মুখে ফেলবে এসডিজির লক্ষ্য অর্জনকে। গোল 16-এ যেগুলোর কথা বলা হয়েছে, গোল 17-এ পার্টনারশিপের কথা বলা হয়েছে, এগুলোর দিকে আমাদের দুর্বলতা ছিল এবং সেই দুর্বলতার কারণে আমরা যে গতিতে অগ্রসর হতে পারতাম, সেই গতিতে সব জায়গায় আমরা অগ্রসর হতে পারছিলাম না। কিন্তু সেটার সাথে কোভিড এসে এখন যোগ হয়েছে। সুতরাং আমাদেরকে অবশ্যই কোভিড মোকাবেলার পরে আমাদের সবগুলো ক্ষেত্রেই আমাদের যে ধরনের কর্মকাণ্ডগুলি আছে এসডিজি বাস্তবায়নে, সেখানে আমাদের যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলোর কার্যকারিতা এখন আরো বেশি জোরালোভাবে আমাদেরকে করতে হবে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্কের টেকসই উন্নয়ন প্রতিবেদন 2020-এ 166টি দেশের তালিকায় শীর্ষে রয়েছে সুইডেন, আর তালিকায় সর্বশেষ অবস্থানে আছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। প্রতিবেশী দেশ ভারত রয়েছে 117-তে, আর পাকিস্তানের অবস্থান তালিকার 134 নম্বরে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওটিটি প্ল্যাটফর্মে কন্টেন্ট ও বিজ্ঞাপন প্রচার সহ সামগ্রিক বিষয়টিকে যুগোপযোগী নিয়মনীতি ও করের আওতায় আনার লক্ষ্যে জাতীয় পর্যায়ে একটি কমিটি গঠন করেছে সরকার। তথ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে 5 সদস্যের ওই কমিটিতে জাতীয় রাজস্ব বোর্ড, বিটিআরসি এবং বাংলাদেশ ব্যাংকের একজন করে প্রতিনিধি ও একজন আইন বিশেষজ্ঞ রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। রোববার সচিবালয় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সে এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভার শুরুতে তিনি সাংবাদিকদের একথা জানান। বলেন, বিদেশি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওটিটি প্ল্যাটফর্ম একটি ক্রমবর্ধমান ক্ষেত্র এবং এখানে হাজার হাজার কোটি টাকার ব্যবসার সুযোগ রয়েছে, যা অবশ্যই করযোগ্য। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য প্ল্যাটফর্ম যেমন নেটফ্লিক্স, ইউটিউব প্রভৃতির কাছ থেকে দেশের অনেক অর্থ চলে যাচ্ছে, কিন্তু সেখান থেকে সরকার যেভাবে ট্যাক্স পাওয়ার কথা তা পাচ্ছে না। সঠিকভাবে সরকার ট্যাক্স পাচ্ছে না এবং
আমরা দেখতে পেয়েছি এখানে নানা সার্ভিস প্রোভাইডার, বিশেষ করে যারা বিটিআরসির কাছ থেকে লাইসেন্স নিয়েছে একটির, কিন্তু তারা অন্য ব্যবসাও করছে। এই ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন কন্টেন্ট নিয়েও নানা বিতর্ক তৈরি হয়েছে এবং এগুলো আনসেন্সর্ডভাবে সেখানে যাচ্ছে। সেই জন্যে আজকে আমরা একটি সমন্বিত সভা করে এগুলোকে একটি নিয়ম নীতির মধ্যে আনার লক্ষ্যেই আমরা আজকের সভাটি আহ্বান করেছি। করোনা পরিস্থিতিতেও দেশে খাদ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি কিংবা অন্য দেশকে সহায়তা করার লক্ষ্যে কাজ করছে সরকার। রোববার আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ AmCham আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে এসব কথা বলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে দেশে যাতে খাদ্য ঘাটতি না হয় এজন্য সরকার কৃষিখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভর্তুকি সহ নানা প্রণোদনার ব্যবস্থা করেছে। করোনার প্রাদুর্ভাবে অন্য সব খাতের মতো কৃষি খাতও ক্ষতির মুখে পড়েছে উল্লেখ করে মন্ত্রী এ খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা কামনা করেন। অনুষ্ঠানে AmCham ও সাজিদা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক পর্যায়ের কৃষকদের আর্থিক সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়, যার আওতায় সিরাজগঞ্জের 1000 কৃষক পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। We had 5 priority sector. On the top, it was food security and reducing the price of essential commodities so that poor people can afford it. We became self-sufficient in food, and at the moment, we have some surplus. We can export or we can provide assistance in need if there is any disaster or any problem. Deficit of food in some other countries. এককালীন 2% বকেয়া পরিশোধের মাধ্যমে ঋণ পুনঃতফসিলের সুযোগ পেয়েছে চামড়া শিল্পের ব্যবসায়ীরা। একই হারে বকেয়া জমা দিয়ে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নতুন ঋণের আবেদনও করা যাবে। তবে এই সুবিধা পেতে হলে আগামী 30 জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। রোববার এই প্রজ্ঞাপন দিয়ে এমন সব সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বলা হয়েছে, 1 বছরের গ্রেস পিরিয়ড সহ তলবি ও চলমান ঋণ সর্বোচ্চ 6 বছর আর মেয়াদি ঋণ 8 বছর পর্যন্ত পুনঃতফসিল করা যাবে। ঈদুল আজহাকে সামনে রেখে দেশে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে কাঁচা চামড়া সংগ্রহের কার্যক্রম অব্যাহত রাখতে এই সিদ্ধান্ত হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। হিসেব বলছে, চামড়া খাতে বিতরণ করা ঋণের পরিমাণ এখন 4000 কোটি টাকার মতো, যার মধ্যে 3000 কোটি টাকাই খেলাপি হয়ে আছে। নেতিবাচক ধারায় সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। সার্বিক সূচক DSTX 5 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 3981-তে। বেচাকেনা হয়েছে 73 কোটি টাকার। হাতবাদর হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 30টির, কমেছে 36টির আর অপরিবর্তিত আছে 214টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাকেপিএল স্টক ব্রোকারেজের। আজকে মার্কেট নেগেটিভ মুভমেন্টের মধ্যে দিয়ে শেষ হয়েছে। আমরা যদি লাস্ট ইয়ার সেক্টরগুলির দিকে তাকাই তাহলে দেখতে পারি যে ব্যাংক বাদে বাকি সবকটি লাস্ট ইয়ার সেক্টরে আছে নেগেটিভ মুভমেন্টের মধ্যে দিয়ে শেষ হয়েছে, যেটির প্রভাব আজকে ওভারঅল মার্কেট পারফরমেন্সের উপর পড়েছে। আমি যদি টার্নওভারের দিকে তাকাই তাহলে দেখতে পারি যে বিগত অনেকদিন ধরে টার্নওভার যেমন হয়ে আসছে, আজকে টার্নওভারও ঠিক সেরকমই ছিল 73 কোটি টাকার মতো। এবং এখানে আমরা যেটা দেখতে পারি যে ফার্মাসিউটিক্যাল সেক্টর বরাবরের মতোই একটি বড় অংশ দখল করে আছে। আজকে টোটাল টার্নওভারের অ্যারাউন্ড 40%-এর মতো টার্নওভার ফার্মাসিউটিক্যাল সেক্টরেই হয়েছে। এবং আজকে ব্লক ট্রেডে টার্নওভার হয়েছে মাত্র 11%, যেটি অ্যাকচুয়ালি বিগত অনেক দিনের তুলনায় বেশ কম। এবং আজকে যে শেয়ারটি সবচেয়ে বেশি ট্রেড হয়েছে সেটা হচ্ছে ওয়াটার কেমিক্যালস, যার টার্নওভার ছিল মাত্র 7 কোটি টাকা। পর্যাপ্ত আমদানি থাকায় আসছে কোরবানি ঈদে মশলার দাম বাড়ার আশঙ্কা নেই, জানিয়েছেন আমদানিকারকরা। তবে মজুদ বাড়িয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চালাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। চট্টগ্রাম থেকে তাজুল ইসলামের রিপোর্ট। বছর জুড়ে সারা দেশে যে পরিমাণ মশলার প্রয়োজন হয় তার অন্তত অর্ধেকেরও বেশি ব্যবহৃত হয় কোরবানি ঈদে। তাই ঈদ এলেই মশলা নিয়ে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুরগঞ্জে সক্রিয় হয়ে ওঠে অসাধু পাইকার ও আমদানিকারকদের সমন্বয়ে গড়ে ওঠা কয়েকটি সিন্ডিকেট। কোরবানির বাজার ধরতে প্রতিবারের মতো এবারও রোজার শুরুতেই মশলা আনতে ঋণপত্র খোলেন আমদানিকারকরা। এরই মধ্যে খালাসও হয়েছে অধিকাংশ চালান। মশলা যেহেতু সামনে কোরবানি ঈদ আছে এবং মশলার বাংলাদেশের চাহিদা সবসময় থাকে, বর্তমানে আপনার এলাচ, তারপরে দারুচিনি, জিরা, এই জাতীয় যে গরম মশলাগুলো যে হট স্পাইস বলি, এইগুলা কিন্তু আপনার স্বাভাবিকভাবে ইম্পোর্ট হয়ে যেগুলো কিনা খোলা বাজারে চলে গেছে এবং মশলার যে আমদানিটা সে স্বাভাবিক আছে।
বাজার ঘুরে দেখা গেছে আদা, রসুন, পেঁয়াজ, গোলমরিচ, গরম মশলা, এলাচ, লং, দারুচিনি সহ সব ধরনের মশলাজাত পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে খাতুনগঞ্জে। করোনার কারণে ক্রেতাদের আনাগোনা কম, দামও স্বাভাবিক বলছেন পাইকাররা। মশলা আইটেমটি আসলে আমদানি নির্ভর, সেহেতু মশলা বাজারটা আসলে বিশ্ববাজারে অনেক কম। যে আগের অন্যান্য বেচা নেই বেচা কিনা এখনো শুরু হয় না, আশা করি হবেও না, এভাবে মিডল থাকবে। মশলার মজুদ বাড়িয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চালাচ্ছে কিছু অসাধু সিন্ডিকেট, এমন খবরে সম্প্রতি খাতুনগঞ্জে অভিযান চালায় জেলা প্রশাসন। 5টি আমদানিকারক প্রতিষ্ঠানকে করা হয়েছে জরিমানা, সতর্ক করা হয় কয়েকজনকে। দাম নিয়ন্ত্রণে রাখতে খুচরা বাজারেও নজরদারি জোরদারের দাবি ব্যবসায়ীদের। 2-4-5 জন মিলে একটা সিন্ডিকেট হয়, কিন্তু আসলে এক ব্যবসায়ী দিয়ে কখনো সিন্ডিকেট হয় না। আমাদের যে চাহিদার উপর নির্ভর করে পণ্যটার দাম ওঠানামা হয়। এটা তো হোলসেল মার্কেট, এখানে আর খুচরা আসমানও জমিনের ডিফারেন্স। সবচেয়ে বেশি দরকার আপনার খুচরা বাজারটা মনিটরিং করা, আমার মতো বেশি দরকার। সিন্ডিকেটের কারসাজি ঠেকানো গেলে এবার কোরবানি ঈদে সহনীয় থাকবে মশলার বাজার, এমনটাই জানিয়েছেন ব্যবসায়ীরা। তাজুল ইসলাম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।